ভারতের ইতিহাস নিয়ে তো আমরা সবাই কমবেশি পড়েছি, তাই না? হ্যাঁ কিন্তু বইয়ের পাতার বাইরেও একটা অন্য গল্প আছে। হ্যাঁ একটা গল্প যেখানে টাকা, ক্ষমতা আর ষড়যন্ত্র মিলেমিশে একাকার। ঠিক তাই। কিভাবে একদল ব্যবসায়ী যারা এসেছিল শুধু মশলা কিনতে, তারাই ধাপে ধাপে একটা গোটা উপমহাদেশ দখল করে নিল। আজকের আলোচনায় আমরা সেই রহস্যের গভীরে যাব। আমাদের হাতে থাকা সূত্রগুলো কিন্তু বেশ পরিষ্কারভাবে কয়েকটা জিনিসের দিকে ইঙ্গিত করে। যেমন ধরুন 3টে চাবিকাঠি। প্রথমত, সমুদ্রের ওপর পুরোপুরি দখল। দ্বিতীয়ত, এখানকার স্থানীয় রাজনীতিতে নাক গলানো। আর সবশেষে অফুরন্ত টাকার জোগান। দারুণ একটা ফ্রেমওয়ার্ক। আর এই গল্পের শুরুটা বুঝতে হলে তো আমাদের 500 বছর পেছনে ফিরে যেতে হবে, তাই না? পঞ্চদশ শতকের ইউরোপে। একদম। তখন ইউরোপে রেনেসান্সের হাওয়া বইছে। নতুন কিছু জানার, আবিষ্কার করার একটা নেশা সবার মধ্যে। আর ইউরোপের বড়লোকদের পাতে তখন প্রাচ্যের মশলা ছাড়া ঠিক চলতো না। গোলমরিচ, লবঙ্গ, দারুচিনি এগুলো তো তখন সোনার মতনই দামি ছিল। ঠিক, কিন্তু সমস্যাটা ছিল অন্য জায়গায়। এই মশলা ভারতে থেকে ইউরোপে আনার যে রাস্তাটা, সেটা ছিল একজনের দখলে, আরব বণিকদের, তাই তো? আর এখানেই তো গল্পের প্রথম মোড়টা আসে। ইউরোপীয়রা কেন হঠাৎ করে নিজেদের জীবন বাজি রেখে সমুদ্র পাড়ি দিতে এতটা মরিয়া হয়ে উঠল? কারণ তাদের কাছে আর কোনো উপায় ছিল না বলতে পারেন। 1453 সালে যখন অটোমান তুর্কিরা কনস্টান্টিনোপল দখল করে নিল, যেটা ছিল ইউরোপ আর এশিয়ার মধ্যে ব্যবসার মূল গেটওয়ে, একদম, তখন ভারত থেকে জিনিসপত্র আনার পুরনো রাস্তাটা আরবদের পুরো নিয়ন্ত্রণে চলে গেল। তারা যা দাম চাইতো ইউরোপকে তাই দিতে হতো। দামের তফাৎটা ঠিক কতটা ছিল, কোনো ধারণা দেওয়া যায়? একটা উদাহরণ দিলেই বোঝা যাবে। ভারতে যে গোলমরিচের দাম ছিল ধরুন 3 ডুকাট, সেটা ভেনিসে গিয়ে দাঁড়াতো প্রায় 30 ডুকাট, 10 গুণ বেশি। অবিশ্বাস্য। এর সাথে আরও কয়েকটা জিনিস ছিল, যেমন পর্তুগাল আর স্পেনের মতো দেশগুলো তখন সমুদ্রে খুব শক্তিশালী হয়ে উঠেছে। এমনকি পোপও পর্তুগালের রাজাকে বললেন, যাও সমুদ্র পথে ভারতের রাস্তা খুঁজে বের করো। সুতরাং এটা শুধু ব্যবসা ছিল না, একটা জাতীয় গৌরবের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। আর এই তাগিদ থেকেই তো পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতে এসে পৌঁছালেন 1498 সাল, কালিকট বন্দর। কিন্তু তার এই আগমনকে ওখানকার স্থানীয়রা কিভাবে দেখল? কালিকটের হিন্দু রাজা জামোরিন তাকে কিন্তু বেশ ভালোভাবেই স্বাগত জানালেন, কারণ তার রাজ্যের অর্থনীতি চলত অবাধ বাণিজ্যের ওপর। তিনি ভাবলেন, নতুন ব্যবসায়ী মানে তো আরও লাভ। কিন্তু বন্দরে থাকা আরব ব্যবসায়ীরা নিশ্চয়ই খুশি হননি। তারা বিপদটা ঠিকই আঁচ করতে পেরেছিলেন। তারা বুঝলেন, এতদিন ধরে যে একটা বোঝাপড়ার মাধ্যমে ব্যবসা চলছিল, সেই দিন এবার শেষ হতে চলেছে। কারণ এই নতুন প্রতিযোগীরা খেলার নিয়মকানুন মানতে আসেনি, ওরা নিয়মটাই বদলে দিতে এসেছিল। ঠিক এখানেই আসল পার্থক্য। ভাস্কো দা গামার আসার আগে ভারত মহাসাগরের বাণিজ্য ছিল খুব শান্তিপূর্ণ। ভারতীয়, আরব, আফ্রিকান সবাই সবার নিয়ম মেনে ব্যবসা করত, কেউ জোর করে দখলদারি করত না। কিন্তু পর্তুগিজদের লক্ষ্য ছিল একটাই, মনোপলি, একচেটিয়া আধিপত্য। হ্যাঁ, তারা এসে বলল, এই সমুদ্রে ব্যবসা করতে হলে আমাদের কথা শুনতে হবে। আর ভাস্কো দা গামার প্রথম যাত্রার লাভ এই লোভকে আরও অনেক বাড়িয়ে দিয়েছিল। শোনা যায় তার যাত্রার মোট খরচের প্রায় 60 গুণ লাভ নিয়ে তিনি দেশে ফিরেছিলেন। 60 গুণ? এই খবরটা শোনার পর তো পুরো ইউরোপে হইচই পড়ে যাওয়ারই কথা। এবং প্রেডিক্টেবলি তাই হলো। হ্যাঁ, এরপর পর্তুগিজরা দলে দলে আসতে শুরু করলো, আর তখনই সংঘাতটা প্রকাশ্যে এলো। পেড্রো আলভারেজ ক্যাব্রাল নামে আরেকজন এসে ক্যালিকাটে ফ্যাক্টরি বানালেন, কিন্তু স্থানীয়দের সাথে ঝামেলায় জড়িয়ে পড়লে কিছু পর্তুগিজ মারা যায়। আর এর জবাবে ক্যাব্রাল যা করলেন তা ছিল অকল্পনীয়। তিনি বন্দরে থাকা আরবের জাহাজ লুট করে শত শত নাবিককে খুন করলেন আর কালিকাট শহরের উপর কামান দাগলেন। এটা একটা পরিষ্কার বার্তা ছিল, আমরা শুধু ব্যবসা করতে আসিনি। তাহলে এখান থেকে কি পর্তুগিজদের সেই বিখ্যাত নীতির শুরু, যা দিয়ে তারা পুরো ভারত মহাসাগরকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল? হ্যাঁ, এরপর এলো তাদের দুটো মূল কৌশল। প্রথম গভর্নর ফ্রান্সিসকো ডি আলমেডা, তিনি বললেন, ভারতে টিকতে হলে মাটির চেয়ে জল বেশি জরুরি, সমুদ্রের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। আর এর জন্যই তিনি চালু করলেন কার্তাজ সিস্টেম। এই কার্তাজ সিস্টেমটা ঠিক কী ছিল? ব্যাপারটা ছিল আজকের দিনের হাইওয়ে টোলের মতো, কিন্তু আরও অনেক ভয়ঙ্কর। পর্তুগিজরা ভারত মহাসাগরকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে ফেলেছিল।
তারা বলতো এই সমুদ্রে জাহাজ চালাতে হলে আমাদের কাছ থেকে কার্তাজ নামের একটা পারমিট কিনতে হবে, নইলে তোমার জাহাজ আর মালপত্র সব আমাদের। এটা ছিল সোজা সাপটা জলদস্যুতা, শুধু রাজকীয় ছাপ দেওয়া। তার মানে প্রথম চাবিকাঠি সমুদ্রের ওপর দখল তারা পেয়ে গেল। কিন্তু শুধু জল দিয়ে তো আর সাম্রাজ্য হয় না, জমিও তো লাগে। সেই কাজটা করলেন তাদের দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে বিচক্ষণ গভর্নর আফনসো দি আলবুকার্ক। তিনি বুঝলেন শুধু সমুদ্রের টোল আদায় করে হবে না, মাটিতেও পা রাখার মতো শক্ত জায়গা দরকার। আর তার নজর পড়ল গোয়ার উপর। ঠিক 1510 সালে তিনি বিজাপুরের সুলতানের কাছ থেকে গোয়া ছিনিয়ে নিলেন। আলেকজান্ডারের পর এটাই ছিল প্রথম ভারতীয় ভূখণ্ড যা সরাসরি ইউরোপীয়দের দখলে এলো। আলবুকার্কের উদ্দেশ্য তো আরও গভীর ছিল, তাই না? তিনি শুধু একটা নৌঘাঁটি চাননি। একদমই তাই। তিনি ভারতে পর্তুগিজদের একটা স্থায়ী বসতি গড়তে চেয়েছিলেন। তাই তিনি পর্তুগিজ পুরুষদের ভারতীয় নারীদের বিয়ে করতে উৎসাহ দেন, এমনকি সতীদাহ প্রথার মতো কিছু প্রথাও বন্ধ করেন। বেশ অবাক করার মতো ব্যাপার। যারা এত নিষ্ঠুরভাবে ব্যাপার দখল করল, তারা আবার সামাজিক সংস্কারও করছে। হ্যাঁ, তবে এই দ্বৈত চরিত্রটাই তাদের ইতিহাসের অংশ। কিন্তু এত কিছুর পরেও তো পর্তুগিজরা শেষ পর্যন্ত টিকে থাকতে পারল না। যারা প্রথম এসেছিল তারা ভারত থেকে সবার শেষে বিদায় নিলেও, মানে 1961 সালে, তাদের ক্ষমতার পতন তো অনেক আগেই শুরু হয়েছিল। কেন? পতনের কারণগুলো ছিল আসলে তাদের নিজেদেরই তৈরি। প্রথমত, তাদের ধর্মীয় গোঁড়ামি। তারা মুসলিমদের উপর প্রচণ্ড অত্যাচার করত। পরে গোয়ায় ইনকুইজিশন বসিয়ে হিন্দুদেরও জোর করে ধর্মান্তরিত করতে শুরু করে। আচ্ছা। দ্বিতীয়ত, তাদের অফিসাররা দুর্নীতিতে ডুবে গিয়েছিল এবং পর্তুগিজরা জলদস্যু হিসেবে কুখ্যাত হয়ে ওঠে। আর সবচেয়ে বড় কারণ, তাদের চেয়েও বড় আরও শক্তিশালী খেলোয়াড়রা মাঠে নামতে শুরু করেছিল। ঠিক, পর্তুগিজরা দরজাটা খুলে দিয়েছিল, কিন্তু সেই দরজা দিয়ে ঢোকার জন্য ডাচ, ফরাসি এবং অবশ্যই ইংরেজরা লাইনে দাঁড়িয়েছিল। এবার লড়াইটা শুধু মশলার ছিল না, ছিল গোটা ভারতের বাজারের নিয়ন্ত্রণের। ডাচদের কি হলো? তারা তো সে সময় সেরা ব্যবসায়ী ছিল। ডাচেরা ছিল অত্যন্ত পাকা ব্যবসায়ী। তাদের কাছে ভারত ছিল ইন্দোনেশিয়ার মশলার বাজারে পৌঁছানোর একটা স্টেশন মাত্র। তাদের আসল লক্ষ্য ছিল লবঙ্গ, দারুচিনি, জায়ফলের মতো অতি মূল্যবান মশলার একচেটিয়া ব্যবসা। ও, তাই তারা ভারতের থেকে ইন্দোনেশিয়ার দিকেই বেশি মনোযোগ দিয়েছিল। হ্যাঁ, অনেকটা তাই। ইংরেজদের সাথে একটা অলিখিত বোঝাপড়া করে তারা মশলার দ্বীপপুঞ্জের দিকেই বেশি মনোযোগ দেয়। আর 1759 সালে বিদ্রার যুদ্ধে ইংরেজদের কাছে শোচনীয়ভাবে হেরে যাওয়ার পর ভারতে তাদের টিকে থাকার স্বপ্ন পুরোপুরি শেষ হয়ে যায়। তাহলে পর্তুগিজরা দুর্বল, ডাচরা সরে গেল। এবার মঞ্চে প্রবেশ করল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1600 সালে রানী প্রথম এলিজাবেথের কাছ থেকে অনুমতি নিয়ে মার্চেন্ট অ্যাডভেঞ্চারার্স নামে একদল ব্যবসায়ী যাত্রা শুরু করল। কিন্তু তাদের শুরুটা তো খুব একটা সহজ ছিল না। একেবারেই না। ক্যাপ্টেন হকিন্স যখন মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে এলেন, তখন দরবারে থাকা পর্তুগিজরা কান ভাঙিয়ে তাকে খালি হাতে ফিরিয়ে দেয়। কিন্তু ইংরেজরা তো হাল ছাড়ার পাত্র ছিল না। না, 1612 সালে সুরাটের কাছে ক্যাপ্টেন টমাস বেস্টের নেতৃত্বে মাত্র কয়েকটি ইংরেজ জাহাজ পর্তুগিজদের বিশাল নৌবহরকে হারিয়ে দেয়। এই ঘটনায় সম্রাট জাহাঙ্গীর চমকে যান। কেন? কারণ মুঘলদের বিশাল সেনাবাহিনী ছিল, কিন্তু সমুদ্রে তারা ছিল বেশ দুর্বল। তিনি বুঝলেন এই নতুন শক্তিকে কাজে লাগানো যেতে পারে। এরপরই তিনি ইংরেজদের সুরাটে ফ্যাক্টরি তৈরির অনুমতি দিলেন। আর তারপর তো তারা একে একে বোম্বাই, মাদ্রাজ, কলকাতায় ঘাঁটি গাড়তে শুরু করলো। 1 মিনিট, বোম্বাই শহর, আজকের ভারতের অর্থনৈতিক রাজধানী, সেটা নাকি যৌতুক হিসেবে পেয়েছিল ইংরেজরা? এটা তো অবিশ্বাস্য। ঘটনাটা কিন্তু ঠিক তাই। ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস পর্তুগালের রাজকন্যাকে বিয়ে করার সময় যৌতুক হিসেবে বোম্বাই দ্বীপটি পান। পরে রাজা এই দ্বীপটি বছরে মাত্র 10 পাউন্ড ভাড়ায় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়ে দেন। মাত্র 10 পাউন্ড? হ্যাঁ, কোম্পানি এর কদর বিছেছিল। কিন্তু ইংরেজদের জন্য আসল জ্যাকপটটা লাগে 1717 সালে। সেই বিখ্যাত ফরমানের গল্পটা, তাই না? হ্যাঁ, আর এর পেছনের ঘটনাটা আরও নাটকীয়। মুঘল সম্রাট ফররুখ সিয়ার তখন এক কঠিন রোগে ভুগছিলেন। দরবারের কোনো চিকিৎসকই তাকে সারাতে পারছিলেন না। আর তখনই কোম্পানির একজন সার্জেন্ট উইলিয়াম হ্যামিল্টন,
তাকে সারিয়ে তোলেন। সম্রাট এতটাই খুশি হন যে তিনি ইংরেজদের একটা ফরমান জারি করে বাংলায় প্রায় বিনা শুল্কে ব্যবসা করার অধিকার দিয়ে দেন। ভাবুন একবার, একজন ডাক্তারের সাফল্য একটা গোটা উপমহাদেশের ভাগ্য নির্ধারণের পথে এগিয়ে দিল। এই ফরমানটাই ছিল কোম্পানির ম্যাগনা কার্টা, যা দিয়ে তারা বাংলায় নিজেদের ক্ষমতা বাড়ানোর লাইসেন্স পেয়ে যায়। ঠিক। তাহলে এবার ছবিটা পরিষ্কার হচ্ছে। পর্তুগিজ আর ডাচরা মাঠের বাইরে, ইংরেজরা ধীরে ধীরে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। কিন্তু আসল প্রতিপক্ষ তো তখনও বাকি ছিল, ফরাসিরা। একদম। ভারতে ইউরোপীয় শক্তির ফাইনাল ম্যাচটা হয়েছিল ইংরেজ আর ফরাসিদের মধ্যেই। এই লড়াইটাই কর্ণাটকের 3টি যুদ্ধের মাধ্যমে নির্ধারিত হয়। আর মজার ব্যাপার হলো, এই যুদ্ধগুলোর কারণ ভারতে ছিল না, ছিল ইউরোপে। মানে অনেকটা পাড়ার দুই বড় ক্লাবের ঝগড়ার মতো। একেবারে তাই। ইউরোপে যখন ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে ঝামেলা লাগতো, তখন বিশ্বের যেখানে যেখানে তাদের লোক ছিল, তারাও একে অপরের সাথে মারামারি শুরু করে দিত। প্রথম কর্ণাটকের যুদ্ধে একটা ঘটনা ঘটল যা সবার চোখ খুলে দেয়, তাই না? হ্যাঁ, সেনথোমের যুদ্ধ, যেখানে মাত্র 100 খানেক ফরাসি সৈন্য কর্ণাটকের নবাবের হাজার হাজার সৈন্যের বিশাল বাহিনীকে হারিয়ে দিল। এর থেকে ইউরোপীয়রা একটা জিনিস পরিষ্কার বুঝে গেল, তাদের সুশৃঙ্খল সেনাবাহিনী আর আধুনিক অস্ত্রশস্ত্রের সামনে ভারতীয় রাজাদের বিশাল বাহিনী আসলেই কিছুই নয়। আর এই আত্মবিশ্বাস থেকেই তারা দ্বিতীয় চাবিকাঠিটা ব্যবহার করতে শুরু করল, ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলানো। ঠিক। দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধটা ছিল পুরোপুরি তাই। হায়দ্রাবাদ আর কর্ণাটকের সিংহাসন নিয়ে যখন স্থানীয় রাজপুত্রদের মধ্যে লড়াই শুরু হলো, তখন ফরাসিরা এক পক্ষ নিল আর ইংরেজরা আর এক পক্ষ। আর এর মূল কারিগর ছিলেন ফরাসি গভর্নর ডুপ্লে। তিনি অত্যন্ত দূরদর্শী একজন লোক ছিলেন। তিনি প্রথম বুঝতে পারেন যে ভারতীয় রাজাদের টাকা আর সৈন্য দিয়েই ভারতকে দখল করা সম্ভব। অধীনতামূলক মিত্রতা নীতির ধারণাটা তারই মস্তিষ্কপ্রসূত। কিন্তু এই যুদ্ধেই তো রবার্ট ক্লাইভের মতো একজনের উত্থান হয়, আরকট দখলের সেই বিখ্যাত ঘটনা। ক্লাইভ ছিলেন দুঃসাহসী। যখন ফরাসি সমর্থিত বাহিনী ত্রিচিনোপল্লী দুর্গ ঘিরে রেখেছিল, তখন ক্লাইভ মাত্র 210 জন সৈন্য নিয়ে সোজা কর্ণাটকের রাজধানী আরকট দখল করে বসেন। এই চালটা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। কিন্তু এখানে ডুপ্লের জন্য আফসোস হয়। খুবই। তিনি ভারতে ফরাসি সাম্রাজ্যের স্বপ্ন দেখেছিলেন, কিন্তু তার নিজের সরকারই তার পরিকল্পনা বুঝতে পারেনি। তারা মনে করেছিল ডুপ্লে বড্ড বেশি খরচ করছেন, তাই তাকে ফ্রান্সে ওয়াপস ডেকে নেওয়া হয়। এটা ছিল ফরাসিদের জন্য এক ঐতিহাসিক ভুল। অর্থাৎ ডুপ্লে জয়ের যে রাস্তাটা তৈরি করে দিয়েছিলেন, সেই রাস্তা দিয়েই ক্লাইভ ইংরেজদের জয়ের দরজায় পৌঁছে দিলেন। আর শেষ পেরেকটা পোতা হলো তৃতীয় কর্ণাটকের যুদ্ধে। হ্যাঁ, 1760 সালের ওয়ান্ডিওয়াশের যুদ্ধ। এটাই ছিল ফাইনাল খেলা। এই যুদ্ধে ইংরেজ সেনাপতি আয়ারকোট ফরাসিদের চূড়ান্তভাবে হারিয়ে দেন। এরপর ভারতে ফরাসিদের রাজনৈতিক ক্ষমতা চিরদিনের জন্য শেষ হয়ে যায়। তারা শুধু কয়েকটি বাণিজ্য কেন্দ্রে সীমাবদ্ধ হয়ে পড়ে, আর ইংরেজরা ভারতের আনডিসপিউটেড ইউরোপিয়ান পাওয়ার হয়ে ওঠে। একদম। তাহলে আমাদের আলোচনার শেষে মূল প্রশ্নটায় ফিরে আসি। পর্তুগিজ, ডাচ, ফরাসি সবাইকে পেছনে ফেলে ইংরেজরা কেন সফল হলো? ওদের কাছে এমন কি ছিল যা অন্যদের কাছে ছিল না? এর পেছনে কয়েকটা বড় কারণ আছে। প্রথমত, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটা বেসরকারি সংস্থা, ফলে তারা খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারত। অন্যদিকে ফরাসি কোম্পানি ছিল সরকারি, যা আমলাতান্ত্রিক জটিলতায় ভরা ছিল। দ্বিতীয়ত, ব্রিটিশ রয়্যাল নেভির শক্তি। হ্যাঁ, তাদের নৌবাহিনী ছিল অপ্রতিরোধ্য, যা যুদ্ধকালীন সময়ে ভারত মহাসাগরে ফরাসিদের সাপ্লাই লাইন কেটে দিত। আর আমাদের তৃতীয় চাবিকাঠি টাকা, সেটা কি ভূমিকা ছিল? এটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ। ইংল্যান্ডে তখন শিল্প বিপ্লব শুরু হয়ে গেছে, যা তাদের অংশক অর্থনৈতিক শক্তি দিয়েছিল। কিন্তু তার থেকেও বড় সুবিধা ছিল তাদের ঋণ ব্যবস্থা। ঋণ ব্যবস্থা? হ্যাঁ, ইংরেজরা যুদ্ধ চালানোর জন্য বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক অফ ইংল্যান্ড থেকে খুব সহজে বিপুল পরিমাণ ঋণ নিতে পারত। সোজা কথায়, ইংরেজরা তাদের যুদ্ধগুলো ক্রেডিট কার্ড দিয়ে লড়ত। অন্যদিকে ফরাসিদের নির্ভর করতে হতো পুরনো কর ব্যবস্থার উপর, আর তারা প্রায়ই অর্থাভাবে ভুগত। তাহলে পুরো ছবিটা দাঁড়ালো, সমুদ্রপথ আবিষ্কারের একটা অর্থনৈতিক প্রয়োজন থেকে যে যাত্রার শুরু হয়েছিল, তা ধীরে ধীরে 3টি চাবিকাঠি,
সমুদ্রের দখল, রাজনৈতিক হস্তক্ষেপ আর টাকার যোগান ব্যবহার করে ইংরেজদের একক আধিপত্যে পরিণত হলো। একদম। তবে শেষে একটা কথা না বললেই নয়, ইংরেজদের এই সাফল্য শুধু তাদের নিজেদের শক্তির জোরে আসেনি। এর পেছনে ভারতীয় শাসকদের দূরদর্শিতার অভাব, আপসি কোন্দল আর বদলে যাওয়া বিশ্বকে বুঝতে না পারার একটা বিরাট ভূমিকা ছিল। তারা ইউরোপীয় শক্তিগুলোকে নিজেদের ভেতরের লড়াইয়ের ভাড়াটে সৈন্য হিসাবে ব্যবহার করতে গিয়ে নিজেরাই দাবা ঘুঁটিতে পরিণত হয়েছিল। ঠিক তাই। আর এখানেই আমরা আজকের আলোচনার শেষে একটি গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই। ওয়ান্ডি ওয়াশের সেই নির্ণায়ক যুদ্ধে যেখানে ভারতের ভাগ্য নির্ধারিত হয়ে গেল, সেখানে ইংরেজ এবং ফরাসি উভয় সেনাবাহিনীতেই ভারতীয় সিপাহীরাই সংখ্যায় বেশি ছিল। অর্থাৎ ভারতীয়রা ভারতীয়দের বিরুদ্ধেই লড়ছিল, ইউরোপীয় প্রভুদের হয়ে। হ্যাঁ, এটা কি ইঙ্গিত দেয় না যে ইউরোপীয় শক্তির বিজয় একরকম অনিবার্যই ছিল, কারণ ভারতীয়রা সেই মুহূর্তে বৃহত্তর বিপদটা চিনতে ব্যর্থ হয়েছিল এবং নিজেদের শক্তি দিয়ে নিজেদের পরাধীনতার পথ তৈরি করেছিল? এই প্রশ্নটা আমাদের ইতিহাস নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে।